শুভ সকাল প্রিয় দর্শক, রাজীব জামান প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21 বিজনেসে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দেব অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতি মুহূর্তে শেয়ার লেনদেনের তথ্য আমরা 21 স্ক্রিনে ফুটিয়ে তুলি স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে, যা আসে ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জে ডাটা সার্ভারে সংযুক্ত হয়ে আমাদের নিজস্ব ডেটাবেস থেকে। এছাড়াও পুঁজিবাজারের নানা তথ্য আর অতিথিদের বিশ্লেষণ সহ শেয়ার বাজারের সর্বশেষ খবর তো থাকছেই। আর দর্শক, টেলিফোন, SMS বা ইমেল করে জেনে নিতে পারবেন পুঁজিবাজারের সাম্প্রতিক যে কোনো তথ্য। প্রিয় দর্শক, দেশের পুঁজিবাজারে দিনের শুরুর খবরাখবর জানাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিসিতে আছেন মহিমা বলি এবং সিসিতে আছেন মাহবুব রহমান। রাজীব জামান, আপনাকে ধন্যবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি এইমাত্র শুরু হয়ে গেল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন। এর সাথে আমিও জানিয়ে দিচ্ছি এইমাত্র শুরু হয়ে গেল চিটাগং স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শুরু হয়েছে, তবে শুরুর আপডেট জানানোর পূর্বে জানিয়ে রাখছি গত কার্যদিবসে ব্লক মার্কেটে লেনদেনের পরিমাণগুলি। গত কার্যদিবসে ব্লক মার্কেটে মোট লেনদেনের পরিমাণ ছিল 27,83,00,000 টাকা, যার মধ্যে ব্র্যাক ব্যাংকের লেনদেন ছিল 76 লাখ টাকা, সিটি ব্যাংকের লেনদেন ছিল 1,08,00,000 টাকা, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ডের লেনদেন ছিল 1,59,00,000 টাকা, মার্কেন্টাইল ব্যাংকের লেনদেন ছিল 1,80,00,000 টাকা, ওয়ান ব্যাংকের লেনদেন ছিল 2,84,00,000 টাকা, এছাড়াও রেনেটার লেনদেন ছিল 27 লাখ টাকা, SIBL এর লেনদেন ছিল 4,87,00,000 টাকা, স্কয়ার ফার্মার লেনদেন ছিল 12,10,00,000 টাকা এবং UCBL এর লেনদেন ছিল 2,49,00,000 টাকা। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরুর লেনদেনের খবরাখবর। দিনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে কিছুটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে শুরু হয়েছে আজকে দিনের শুরুটা, এবং ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 1 পয়েন্টের মতো পজিটিভ রয়েছে, অবস্থান করছে 5,450 পয়েন্টে, এবং 30 ইন্ডেক্সটি দেখা যাচ্ছে পজিটিভ রয়েছে। ডিএসসিতে মোট লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে এর মধ্যে 1 কোটি টাকার কিছুটা বেশি। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে এখনো পর্যন্ত লেনদেন হয়েছে তাদের মধ্যে 10টি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হচ্ছে এবং 4টি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হচ্ছে। দিনের শুরুতে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমেই রয়েছে বিকন ফার্মা, বেক্সিমকো রয়েছে দ্বিতীয় অবস্থানে, UCBL রয়েছে তৃতীয় অবস্থানে এবং মুজাফফর হোসেন স্পিনিং মিল রয়েছে চতুর্থ অবস্থানে টপ ট্রেডের তালিকায়। এদিকে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বেড়েছে ফিনিক্স ফাইন্যান্সের, পপুলার লাইফ ইন্স্যুরেন্স রয়েছে দ্বিতীয় অবস্থানে এবং ফ্যামিলি টেক্স রয়েছে পরবর্তীতে টপ গেইনার্সের তালিকায় তৃতীয় অবস্থানে। অন্যদিকে টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এবি ব্যাংক রয়েছে প্রথম অবস্থানে, ইউনাইটেড ইউনিয়ন ক্যাপিটাল রয়েছে দ্বিতীয় অবস্থানে এবং আর্গুন ডেনিম রয়েছে টপ লুজার্সের তালিকায় তৃতীয় অবস্থানে। তো দিনের শুরুটা ঢাকা স্টক এক্সচেঞ্জে পজিটিভ ট্রেন্ডের মধ্যে দিয়ে শুরু হয়েছে এবং ইন্ডেক্সগুলো এখনো পর্যন্ত পজিটিভ রয়েছে। ডিএসসির প্রধান ইন্ডেক্সটি এর মধ্যে 3 পয়েন্ট পজিটিভ রয়েছে, লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 2,72,00,000 টাকার কিছুটা বেশি। তো এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরুর লেনদেনের খবরাখবর। চিটাগং স্টক এক্সচেঞ্জের দিন শুরুর লেনদেনের খবরাখবর জানার জন্য এখন আমরা চলে যাচ্ছি সিএসসি স্টুডিওতে, সেখানে রয়েছেন মাহবুব রহমান। পলি, আপনাকে ধন্যবাদ। চিটাগং স্টক এক্সচেঞ্জ মোটামুটি পজিটিভ ট্রেন্ডের মধ্যে দিয়ে শুরু হয়েছে দিনের শুরুতে দেখা যাচ্ছে সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি 5 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে, অবস্থান করছে 10,226 পয়েন্টে, এবং 30 ইন্ডেক্সটি 4 পয়েন্ট পজিটিভ অবস্থানে থেকে দিনের শুরুতে অবস্থান করছে 15,152 পয়েন্টে। দিনের শুরুতে লেনদেন হয়েছে প্রায় 20 লাখ টাকার মতো। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে অধিকাংশই দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। 60টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে দর হারিয়েছে মাত্র 1টি প্রতিষ্ঠানের। দিনের শুরুতে টপ টিয়ারে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে প্রথম অবস্থান করছে IFIC ফার্স্ট মিউচুয়াল ফান্ড, দ্বিতীয় অবস্থানে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস এবং তৃতীয় অবস্থানে রয়েছে ইভিন্স টেক্সটাইল লিমিটেড। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইসলামী ব্যাংক লিমিটেড এবং সলভো কেমিক্যাল। এদিকে টপ গেইনারের তালিকায় দিনের শুরুতে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে চিটাগং স্টক এক্সচেঞ্জে তাদের মধ্যে প্রথম অবস্থান করছে সলভো কেমিক্যাল, দ্বিতীয় অবস্থানে রয়েছে পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তৃতীয় অবস্থান করছে IFIC ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ইসলামী ব্যাংক লিমিটেড, ইভিন্স টেক্সটাইল লিমিটেড, রয়েছে বিকন ফার্মা এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। এদিকে টপ লুজার্সের তালিকায় দিনের শুরুতে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে দিনের শুরুতে চিটাগং স্টক এক্সচেঞ্জে এখনো পর্যন্ত কোনো প্রতিষ্ঠান নেগেটিভ অবস্থানে নেই। তো এই ছিল চিটাগং স্টক এক্সচেঞ্জের আজকে দিন শুরুর খবরাখবর। মাহবুব এবং পলি, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। দর্শক, এবারে দেখে নিচ্ছি দেশের পুঁজিবাজারে কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ।
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান নিটল ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ও রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে আগামীকাল 14 জুন। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ 31শে ডিসেম্বর 2016 সমাপ্ত বছরের জন্য শেয়ার হোল্ডারদের 40% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। অনুমোদিত স্টক ডিভিডেন্ড সংশ্লিষ্ট শেয়ার হোল্ডারদের বিও অ্যাকাউন্টে পাঠিয়েছে ইসলামিক ফাইন্যান্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স ও বিডি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 17 জুন। সভা থেকে 31শে ডিসেম্বর 2016 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 19শে জুন। সভা থেকে 31শে ডিসেম্বর 2016 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। বার্জার পেন্টস বাংলাদেশ লিমিটেডের শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে। রেকর্ড ডেটের পর পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ও এবি ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে আজ। গত কার্যদিবসে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্থগিত ছিল। দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনার জন্য আমার স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবি এর সাবেক সভাপতি মোহাম্মদ এ হাফিজ। দর্শক, আপনারা আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিতে পারবেন 818925 818926 নম্বরে ফোন করে। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। স্বাগতম আপনাকে, অনেকদিন পরে এসেছি। থ্যাংক ইউ ভেরি মাচ টু ইউ এন্ড অল ভিউয়ার্স। আপনি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারের সঙ্গে কাজ করছেন, ওভারঅল বাজারের যে এখন বর্তমান চিত্রটা দেখছেন সবকিছু মিলিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। প্রথমে বাজারটা কেমন দেখছেন? আমি বাজারের সব সময় সব পরিস্থিতিকে যে অবস্থায় থাকুক না কেন বিশ্লেষণ করার চেষ্টা করি, চিন্তা করার চেষ্টা করি। এখনকার এই মুহূর্তে বাজারের যে অবস্থান, এটা কিন্তু ট্র্যাডিশনাল। সবসময় ফেস্টিভ সিজনের আগে, রোজার ঈদ বা কোরবানি ঈদের আগে একটা সময় বাজারটা কিছু কারেকশন হয়, সেখানে কিছু সংখ্যক সেলার থাকেই। আপনি লক্ষ্য করলে দেখবেন ভলিউম কিন্তু ওই হারে বাড়ছে না, প্রাইসও কিন্তু ওই হারে কমছে না। 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 5 পয়েন্ট, 7 পয়েন্ট করে পড়ছে। তার মানে কি? তার মানে হচ্ছে যারা শেয়ার ধরে আছেন তারা এই রেটে শেয়ার বিক্রি করতে চাচ্ছেন না, তারা ধরে রাখছেন ভবিষ্যতে ভালো করার আশায়। এবং এবারের বাজেটে মাননীয় অর্থমন্ত্রী তেমন কিছু না দিলেও একটু পজিটিভ দিক দিয়েছেন, ভ্যাটটা উঠিয়ে দিয়েছেন কোনো কোনো কষ্টের উপরে, কিন্তু আরও কিছু তিনি অ্যাটেনশন দিতে পারতেন, যেটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। সেটা হলে কিন্তু ঈদের পরে বাজারটা এমনিতেই পজিটিভ ট্রেন্ডে চলে যেত। এবং আমি এখনো বিশ্বাস করি যে ঈদের পরে মার্কেটটা ভালো দিকে যাবে, কারণ এখন যারা বিনিয়োগকারী সাইডলাইনে বসে আছেন তারা কিন্তু জুন ক্লোজিং পিরিয়ড আছে এবং জুন ক্লোজিং এ অনেকগুলো অ্যাকাউন্টের হাফ ইয়ারলি বা ডিভিডেন্ড গুলো ডিক্লেয়ার, মানে একটা আমরা বুঝতে পারবো তারা কি ধরনের ডিভিডেন্ড আসবে, সেগুলো বুঝতে পারবো। অতএব তখন কিন্তু ইনভেস্টমেন্টের ফ্লোটা বেড়ে যাবে। এখন ইনভেস্টমেন্ট আরেকটা না করার কারণ হচ্ছে প্রথমত ঈদ সামনে, দ্বিতীয়ত ঈদের অনেকগুলো ছুটি আছে সামনে। এই ছুটিগুলোকে সামনে রেখে বিশেষ করে যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং যারা মার্জিন নিয়ে ব্যবসা করেন তারা কিন্তু মার্কেটে এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন না, কারণ অনেক দিনের ছুটির ফাঁদে পড়ে খামাকা বসে বসে তারা কেন ইন্টারেস্ট দিবেন। এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল কথা। এগুলোকে আমাদের মনে রেখেই আমাদের চিন্তা করতে হবে যে মার্কেটের অবস্থান কোথায়, এবং ঢালাভাবে এই মার্কেটকে খারাপ বলা যেমন শোভনীয় নয়, আবার এই মার্কেট একটু বেড়ে গেলে যে খুব ভালো হয়ে গেছে সেটা বলা যাবে না। মার্কেট আপস ডাউনের মধ্যেই থাকবে এবং এটাকে মেনে নিয়ে আমাদের কাজ করে এগিয়ে যেতে হবে। আমি একটু আসতে চাই যে আপনি যেহেতু বিএমবি এর সাবেক প্রেসিডেন্ট এবং ইস্যু নিয়ে আপনারা কাজ করেন, আসলে আমরা যেটা দেখছি বাজারে আসলে উল্লেখযোগ্য হারে মানে পরিবর্তন বাজারটা হবে এই ধরনের ইস্যু কিন্তু আমরা 10-এর পর থেকে এখন পর্যন্ত সেইভাবে কিন্তু দেখিনি। ইস্যু এসছে কিন্তু কোয়ালিটি ইস্যু বা ইস্যুর যে পরিমাণ, সেই জায়গাটা আসলে আপনার মতামত কি? এটা একটা সুন্দর প্রসঙ্গ, অত্যন্ত প্রাসঙ্গিক প্রসঙ্গ। আমাদের ভালো ইস্যুর খুব অভাবে মার্কেটে। 2010-এর পর থেকে অনেকগুলো ইস্যু মার্কেটে এসছে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অনেক চেষ্টা করতেছেন ভালো ইস্যু দেওয়ার জন্য, মার্চেন্ট ব্যাংকাররাও চেষ্টা করতেছেন ভালো ইস্যু মার্কেটে আনার জন্য, কিন্তু আসলে গুণগত দিক থেকে কিন্তু ভালো ইস্যু সংখ্যা অত্যন্ত কম। হাতে গোনা কয়েকটা ইস্যু ভালো এসছে যেগুলোকে আমরা সত্যিকারভাবে ভালো বলবো। ডিভিডেন্ড ভালো আসছে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে, তাদের গ্রোথ ভালো হচ্ছে। আর অনেকগুলো ইস্যু আসছে সেগুলোর অ্যাকাউন্টসের দিকে তাকানো যায় না, আসলে অ্যাকাউন্টসগুলোকে দেখলে পরে খুব মিজারেবল কন্ডিশন মনে হয়। এবং
আননেসেসারিলি আমাদের বিনিয়োগকারীরা নতুন ইস্যু আসলে পরে সেটাকে দাম এমন একটা পর্যায়ে নিয়ে যান যে পর্যায় থেকে তাদের পয়েন্ট অফ নো রিটার্ন চলে আসেন। কিছু দিন আগেও দেখেন কয়েকটা ইস্যু আসছে, প্রথম দিনে যে প্রাইসটা উঠেছে তারপরে কিন্তু সেই প্রাইস আর ক্রস করে নাই। তার মানে হলো কি, যারা নতুন প্রাইসে গিয়ে ঝাঁপিয়ে পড়ে ইনভেস্টমেন্ট করলো নতুন ইস্যু পড়ে, তারা কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কাজটা থেকে বিরত থাকার জন্য আমি আমার বিনিয়োগকারীদের বিনীতভাবে অনুরোধ করব। কিছু দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনগুলো নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রাসঙ্গিক প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাবেরা হক বলছি ঢাকা থেকে। জি বলেন। এখন যেটা জানতে পারছি যে ব্যাংকের অবস্থা খুব খারাপ, মানে ব্যাংকগুলোর যে অনেক খেলাপি ঋণ হয়ে ব্যাংকের মানে এত বেশি টাকা বাইরে চলে গেছে। তো এই আমরা কি ব্যাংক কিনলে কি লাভবান হব এখন, নাকি একটু রিস্কে পড়ে যাব? জি ধন্যবাদ আপনাকে। আমাদের মহিলা বিনিয়োগকারী প্রশ্ন করছিলেন, আসলে ব্যাড লোনের জায়গাটা কিন্তু সরকারি ব্যাংকগুলোতে আমরা অভিযোগগুলো পাচ্ছি, বেসরকারি পর্যায়ে সে ধরনের খুব বেশি বড় অভিযোগ নেই। তারপর ওভারঅল ব্যাংকিং সেক্টর নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়ে থাকে, এই বিষয়ে একটু যদি বলেন। তারপর মিসেস হক কিন্তু অত সুন্দর একটা কথা বলেছেন, অনেকগুলো ব্যাংকের খেলাফি ঋণ কিন্তু অনেক বেড়ে গেছে। এই যে খেলাফি ঋণের কারণে এই ব্যাংকগুলো কিন্তু তাদের যদি প্রভিশন করে, তখন দেখা যাবে যে এই যে তারা যে হারে ডিভিডেন্ড দিচ্ছে সেই ডিভিডেন্ড তারা দিতে পারবে না। এই কথাটা কিন্তু সত্য। এক্ষেত্রে আমাদের মনে হয় বাংলাদেশ ব্যাংকের এগিয়ে আসা উচিত এবং খেলাফি ঋণগুলো উদ্ধারের জন্য চেষ্টা করা উচিত। আদারওয়াইজ বাংলাদেশ মানি মার্কেটের জন্য একটা নিশ্চয়ই এই ঋণগুলো আমাদের একটা দুষ্ট ক্ষত হিসেবে চিহ্নিত হতে থাকবে সারা জীবন। তবে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়েও কিন্তু বেশ কিছু ব্যাংক, উনি দেখে নেবেন, আমরা এখান থেকে বলা আসলে মুশকিল, বেশ কিছু ব্যাংক কিন্তু একেবারে খারাপ ডিভিডেন্ড দেয়নি, সেইটাও মাথায় রাখতে হবে। ডিভিডেন্ড ভালো দিয়েছে, এটা ভালো হওয়ার কারণ হচ্ছে যে সমস্ত বোর্ড ডাইরেক্টরস আছেন তারা ভালো মানুষ, তারা চিন্তা করেছেন যে বিনিয়োগকারীদেরকে কিছু দেওয়া উচিত, সেই সব চিন্তা করে। প্রাইসও কিন্তু একেবারে যে খারাপ রয়েছে, অনেকগুলো ব্যাংকের কিন্তু প্রাইসও বেড়েছে, পি রেশিও কিন্তু ব্যাংকেরই কম। ইনভেস্টমেন্ট থেকে হিসাব করলে কিন্তু ব্যাংকে ইনভেস্টমেন্ট যাওয়া উচিত, কিন্তু যাচ্ছে না। মূল কারণ হচ্ছে একটা বড় থ্রেট রয়ে গেছে, যে থ্রেটটার কারণে কিন্তু ব্যাংকে ইনভেস্টমেন্ট গুলো যাচ্ছে না, পি রেশিও অনেক কম হওয়ার কারণেও। জি জি, তারপরে উনি যদি বিনিয়োগ করেন তাহলে কিন্তু বুঝে শুনে বিনিয়োগ করবেন। ইন দ্য লং রান রিটার্ন ব্যাংকগুলো যেগুলো ভালো ডিভিডেন্ড পে আউট করছে, ইপিএস ভালো বা প্রাইস ভালো, একটু দেখে একটু সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা একটা ছোট্ট বিরতি নিব, বিরতির পর আবার আলোচনা করব। দর্শক, এবারে নিচ্ছে একটা বিরতি, ফিরবো আবার অতিথির সঙ্গে আলোচনায়, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আবারও 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবি এর সাবেক সভাপতি মোহাম্মদ এ হাফিজের সঙ্গে। আমরা তার সাথে আলোচনা আবার ফিরে যাচ্ছি। আমরা আলোচনা করছিলাম পুঁজিবাজারের বিভিন্ন ইস্যু নিয়ে। ক্যাপিটাল মোবিলাইজেশন, এই জায়গাটায় আমি একটু, আপনি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে আছেন, এই জায়গাটায় আপনার মতামত কি? দেখেন, ক্যাপিটাল মোবিলাইজেশন কিন্তু নিজস্ব রিসোর্স থেকে করতে হয় এবং এটাই নিয়ম। আপনি যদি একটা ব্যবসা শুরু করেন আজকে, প্রথমে তো আপনার নিজের পুঁজি ঠিক করবেন, তারপরে আপনি বাইরের পুঁজি নিয়ে আসার চেষ্টা করবেন। আনফর্চুনেটলি কিন্তু আমরা নিজস্ব পুঁজিটা গুছানোর জন্য এখন পর্যন্ত তেমন কোনো কাজ করি নাই। 2010 সনে একটা বড় উত্থান আমাদের মার্কেটে হয়েছিল, তখন আমরা সবাই বলেছি যে আমরা অনেকগুলো ব্রাঞ্চ করেছি, অনেকগুলো করেছি, বাইরে বিনিয়োগকারীদের এনেছি, এই জন্য মার্কেট উঠে গেছে। আসলে মার্কেট এই কারণে উঠে নাই। মার্কেট উঠেছিল ওই পর্যায়ে গিয়েছিল ব্যাংকের এক্সপোজার লিমিট এক্সিড করে বেশি ইনভেস্ট করার ফলে। সেক্ষেত্রে কিন্তু আমরা নিজস্ব ফান্ড মোবিলাইজেশনের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছি। মাননীয় প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করলেন যে আমরা যেন বাইরে বাইরে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করি, সিকিউরিটিজ কমিশন করছেন, মাননীয় চেয়ারম্যানের তত্ত্বাবধানে এগুলো হচ্ছে নিয়মিতভাবে। কিন্তু আমাদেরকে ইমিডিয়েটলি লোকাল ফান্ডসগুলো বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে, মহকুমা লেভেলে যে সমস্ত ফান্ডগুলো আছে সেগুলোকে অবিলম্বে মোবিলাইজ করা উচিত। সেই ফান্ডটা হবে আমাদের কোর ফান্ড। আমরা বাইরে থেকে ফান্ড এনে কিন্তু মার্কেট থেকে দীর্ঘমেয়াদী কোনো লাভবান হতে পারবো না। নীতিগত কিছু সাহায্যের ফলে কিন্তু 47-48 ইন্ডেক্স থেকে বেড়ে এখন 5400, 5500, 5600 ইন্ডেক্সে গিয়ে দাঁড়িয়ে আছে। এখানে যদি আমরা ওই লোকাল ফান্ডগুলোকে মোবিলাইজ করতে পারি, তাহলে দেখা যাবে আমাদের ইন্ডেক্স আরও অনেক বেড়ে যাবে। নাহলে 2010-এর পরে যে সমস্ত নতুন ইস্যু মার্কেটে এসছে এবং নতুন রাইট ইস্যু বা বোনাস দেওয়ার ফলে আজকে কিন্তু ইন্ডেক্স এই লেভেলে থাকার কথা না। ইন্ডেক্সে থাকার কথা হচ্ছিল মিনিমাম 8000 থেকে 10,000 লেভেলের মধ্যে, কিন্তু এখনো পড়ে আছে। তার কারণ হচ্ছে আমরা ফেইল্ড, আমরা পারি নাই নিজস্ব ফান্ডগুলো মোবিলাইজ করতে। আমার মতে এক্ষেত্রে আমাদের দাবি হওয়া উচিত, প্রথম দাবি হচ্ছে সিকিউরিটিজ কমিশন যদি ইমিডিয়েটলি ব্রাঞ্চ ওপেনিংগুলো অ্যালাউ করে দেয়, নিজস্ব ফান্ড মোবিলাইজ করার জন্য
লোকাল ফান্ডগুলো মোবিলাইজ করার জন্য ব্যবস্থা করে দেয়। দ্বিতীয়ত বাংলাদেশ ব্যাংকের এক্সপোজার লিমিট নিয়ে কথা আমরা অনেক দিন বলতেছি। তারা যে এক্সপোজার ক্যালকুলেশন করে, ব্যাংকের যে ইনভেস্টমেন্টগুলোকে ক্যালকুলেশন করে, সেটাকে কারেকশন করার জন্য অনেক কথা হয়েছে। সিকিউরিটি কমিশন থেকেও চেষ্টা করা হচ্ছে। যদি কস্ট বেসিস এটা করা হয় তাহলে দেখা যাবে আমাদের পরিস্থিতি অনেকটা ইমপ্রুভ হয়েছে। আচ্ছা আচ্ছা, আর কিছু দর্শক রয়েছে, ফোনগুলো নিয়ে নেই। প্রিয় দর্শক, নাম বলে প্রাসঙ্গিক প্রশ্ন করবেন। হ্যালো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হাফিজ ভাই, আপনাকে আমি প্রশ্ন করতে চাই। আমি আলমগীর। জি, প্রশ্নটি করবেন। জি হাফিজ ভাই। জি আলমগীর, ওয়ালাইকুম আসসালাম, বলেন। তারা এক এক টাকা করতে, ভারতের পুঁজিবাজার 31,000 ইন্ডেক্স ভারতের পুঁজিবাজার, আর আমাদের এখানে সিকিউরিটি এক্সচেঞ্জ থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক, এদের ভূমিকাটা কি বলেন? ভারতের এত শক্তিশালী পুঁজিবাজার, আবার তো সেই পুঁজিবাজার অর্থমন্ত্রী মানে এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, উনি আছে ওনার ইয়া দেখেন, ভারতের পুঁজিবাজার দেখেন, আমাদের পুঁজিবাজার দেখেন। জি, ধন্যবাদ, ভালো প্রশ্ন করেছেন। আমরা একটু আসতে চাই আলোচনায় যে এই কয়েকদিন আগে আমরা দেখেছি যে ভারতের সরকারি 11টি কোম্পানি শেয়ার অফলোড করা হচ্ছে। আমাদের দেশে শুধু বলাই হচ্ছে শাস্তির ব্যবস্থা করলেন অর্থমন্ত্রী, সময় বাঁধিয়ে দিলেন, কিন্তু ভালো ইস্যুস বা ভালো স্ক্রিপ্ট তো আমরা ছাড়তে পারছি না। একটু আগে আমরা বলছিলাম, তাহলে বিনিয়োগকারীদেরকে আমি ভালো শেয়ারে থাকতে বলবো, সেই যোগানটা আসলে আমি কতটুকু দিতে পারছি? আসলে একটু আগে আমার আলমগীর ভাই যে প্রশ্নটা করেছেন, আমি সেখানে বলি যে ডেফিনেটলি অ্যাটেনশন তো সবার আছেই, কিন্তু সেই অনুপাতে যে অনুপাতে অ্যাটেনশনটা দেওয়া উচিত ছিল সেই অনুপাতে বোধহয় অ্যাটেনশনটা দেওয়া হচ্ছে না। যেমন মার্কেট পড়ে গেলে আমরা কেউ কোনো কথা বলি না, মার্কেট একটু বাড়লেই দেখা যায় অনেক বোদ্ধা চলে আসে মার্কেটে, অনেক ধরনের কথা, প্যানিক, এটা সেটা বলে টলে মানে মার্কেটকে কীভাবে দামিয়ে দেওয়া যায়, নামিয়ে দেওয়া যায় সেই চেষ্টা করা হয়। ভারতের সাথে আমাদের পুঁজিবাজারের সাথে তুলনা করলে চলবে না, আমাদের অবস্থাটা একটু ভিন্নতর। এখানে আমরা ভারতের পুঁজিবাজারের যে ইতিহাস, অনেকগুলো বছরের ইতিহাস, প্রায় 100 বছর 150 বছরের ইতিহাস, সেক্ষেত্রে আমাদের পুঁজিবাজারের ইতিহাস মাত্র 30 থেকে 35 বছরের ইতিহাস। মানে আমি বলছি 95-এর আগে, 96-এর আগে বাংলাদেশে যে একটা ক্যাপিটাল মার্কেট আছে এটা কিন্তু মানুষ জানতোই না। তখন থেকে কিন্তু এই অ্যাওয়ারনেসটা সৃষ্টি হওয়া শুরু হয়েছে। তার থেকে যদি ধরেন তাহলে মাত্র ধরেন 20 থেকে 25 বছর বা 30 বছর হয়েছে। এই সময়টা আমাদেরকে দিতেই হবে। এর ভিতরে অনেকগুলো রিফর্ম এসছে এবং এই রিফর্মসগুলোর কারণে ধীরে ধীরে আমরা অ্যাওয়্যার হচ্ছি। আমার মনে আছে 2003-এ আমরা একবার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আইসিবি, সিএসি, ডিএসি, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন সবাই মিলে আমরা বোম্বেতে গিয়েছিলাম আমাদের বুক বিলিং কীভাবে করা হয় শেখার জন্য। আমাদের বাজার তো নতুন, আমাদেরকে শিখতে হবে, সেখান থেকে আমাদের বিভিন্ন জ্ঞান, বিভিন্ন নলেজ আমাদেরকে নিয়ে এসে আমাদের মার্কেটে ইন্ট্রোডিউস করতে হবে। অনেকগুলো রিফর্মস কিন্তু সিকিউরিটি কমিশন থেকে করা হয়েছে, যেগুলো পুঁজিবাজার স্বার্থে করা হয়েছে এবং সেগুলোর ফল আমরা ধীরে ধীরে ভোগ করতে যাচ্ছি, পাবো ইনশাল্লাহ। কিন্তু আরো অনেক কিছু করার বাকি আছে। দিস ইজ এ নেভার এন্ডিং প্রসেস। এই প্রসেসটা বা এই রিফর্মের যে প্রসেসটা, এটা হচ্ছে নেভার এন্ডিং প্রসেস। তারপরে আমি আমার বিনিয়োগকারীদেরকে বলবো যে বিনিয়োগকারী যেন বুঝে শুনে বিনিয়োগ করেন। আমি একটা কথা প্রায় বলি যে বাই দ্য কোম্পানি, নট দ্য শেয়ারস। কোম্পানি কিনেন, কোম্পানিকে দেখে কিনেন, কোম্পানিকে বুঝে কিনেন, কোম্পানি কারা পরিচালনা করতেছে, কোম্পানির আর্নিং কি আছে, কোম্পানির ডিভিডেন্ড পে আউট রেশিও কেমন, কোম্পানির ডেভেলপমেন্ট কি আছে, প্রসপেক্ট কি আছে, কোম্পানিকে জানেন। দ্যাট উইল নট কাম আন্ডার ইনসাইডার ইনফরমেশন, বাট দ্যাট উইল বি ইয়োর অ্যাওয়ারনেস। আপনি কোম্পানিকে যদি না জেনে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। বুঝে শুনে যদি বিনিয়োগ করা হয়, বাই দ্য কোম্পানি নট দ্য শেয়ারস, এটা কিন্তু বিখ্যাত মনীষীও বলে গেছেন। এটা যদি আমরা ফলো করি তাহলে আমার মনে হয় আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আরেকটি বিষয় আসতে চাই যে আমরা ভালো ইস্যু নিয়ে কথা বলছিলাম, যে সেক্ষেত্রে স্টক এক্সচেঞ্জ, আমাদের বিএসসিসি, মার্চেন্ট ব্যাংকগুলোর আসলে কি ধরনের ভূমিকা থাকা উচিত? আমরা দেখছি যে আইপিওতে কিন্তু চাহিদা আছে, এই যে বিবিএস কেবল আমরা দেখলাম 48 গুণ আবেদন পড়েছে। এই জায়গাগুলো আসলে আমাদের আরো বেশি ভালো ইস্যু আনার জন্য আমাদের কি করণীয়? এটার জন্য আমাদেরকে এসিসি পক্ষ থেকে, মার্চেন্ট ব্যাংকের পক্ষ থেকে যত প্রসপেক্টিভ ইস্যুয়ার আছে, ভালো ইস্যুয়ার আছে, তাদেরকে আরও বেশি করে মার্কেট সম্পর্কে বোঝাতে হবে। দ্যাট মানি মার্কেট ইজ নট দ্য অনলি সোর্স ফর দ্যার ফান্ডিং। তাদের ইকুইটির জন্য মানি মার্কেট না, তাদের ইকুইটির জন্য ক্যাপিটাল মার্কেটে আসতে হবে। এই জিনিসটা যদি আমরা বিভিন্ন ভালো স্পন্সরকে বুঝাতে পারি, বিভিন্ন ভালো কোম্পানিগুলোকে বুঝাতে পারি, বিশেষ করে বিদেশি কোম্পানিগুলো, ইন্ডিয়াতে দেখেন আইন করে দেওয়া হয়েছে তাদের পুঁজিবাজারে আসতেই হবে, কিন্তু আমরা কেন ডাউন দ্য লাইন কথাগুলো শুনছেন না? মাননীয় অর্থমন্ত্রী কিন্তু অনেকবার বলেছেন, শাস্তির ব্যবস্থা করেছেন, বলেছেন যে পানিশমেন্ট হবে, তবুও তারা আসতেছে না। এটা অবস্থা কেন? এই জায়গাটা খতিয়ে দেখতে হবে যে হোয়ার দ্য প্রবলেম লাইস। সেখানে যদি আমরা অ্যাটেনশন দিই তাহলে নিঃসন্দেহে বিদেশি কোম্পানিগুলো আসবে। ভালো কোম্পানিগুলোকে তো বাঁধিয়ে দেওয়া হয়েছে যে 50 কোটি টাকার বেশি গেলে তাদের আসতেই হবে। এই দিক থেকে যদি তাদেরকে প্রেসারাইজ করা হয় যে নাও ইউ মাস্ট শেয়ার ইউর কোম্পানিজ গ্রোথ উইথ দ্য পিপল, জেনারেল পিপল, তাহলে দেখা যাবে যে ভালো ইস্যু মার্কেটে আসছে। জি,
আমরা প্রত্যাশা রাখছি যে আমাদের মার্চেন্ট ব্যাংকগুলো ভালো ইস্যুস নিয়ে আসবে এবং বিনিয়োগকারীরাও পুঁজিবাজারে ভালো স্ক্রিপ্ট পেলে তারা ভালো বিনিয়োগের জায়গায় যেতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও সকলকে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবি এর সাবেক সভাপতি মোহাম্মদ এ হাফিজ। দর্শক, এবারে নিচ্ছে আর একটা বিরতি। দুপুর 1:30টায় আবার ফিরবো 21শে বিজনেস। আর ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।